কৌশিক এডু পয়েন্ট ইউটিউব চ্যানেলে আজকে হিস্ট্রি 11-12 এর যে প্রশ্ন ছিল এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। সেকেন্ড এসএলএসটি 2025 ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হিস্ট্রি 11-12 কি কি প্রশ্ন হয়েছে এবং তার অ্যান্সার কি হবে এবং তার সঙ্গে আমি প্রপার এক্সপ্লেনেশনও কিন্তু করতে চেষ্টা করব। প্রথম প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। প্রথম প্রশ্ন, মেটারনিখ কে ছিলেন? উত্তর হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী বা চ্যান্সেলর ছিলেন মেটারনিখ। 2, মাজমা উল বাহারিন গ্রন্থটি লেখককে? দারাশিকো, শাহজাহানের পুত্র দারাশিকো। এবং মাজমা উল বাহারিনটা অ্যাকচুয়ালি হলো একটি সুফি গ্রন্থ, সুফি বিষয়ক একটি গ্রন্থ ছিল মাজমা উল বাহারিন। তারপরে 1800 খ্রিস্টাব্দে নেপোলিয়ন কোন অর্থনৈতিক সংস্থা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ব্যাংক অফ ফ্রান্স। 5, মহাভারত আদিতে কি নামে পরিচিত ছিল? জয় সংহিতা। নেক্সট, কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সময় দৌত্য ছিলেন বা কংগ্রেস প্রেসিডেন্ট ছিলেন? উত্তর হচ্ছে আবুল কালাম আজাদ। এবং আম, তোমরা অনেকেই জানো ওয়াভেল প্ল্যানের সময় কিন্তু এই নিয়ে বেশ বিতর্ক বাধে। আবুল কালাম আজাদ সঙ্গে মোহাম্মদ আলী জিন্নাহ। মোহাম্মদ আলী জিন্নাহ অদ্ভুত একটা লজিক দেখাতে আরম্ভ করেন। তিনি বলেন যে ভারতীয় মুসলিমদের পক্ষপাতিত্ব একমাত্র মুসলিম লীগেরই করার অধিকার আছে, অন্য কারণ নেই। ঠিক সেই সময় কংগ্রেস কিন্তু আবুল কালাম আজাদকে সামনে নিয়ে আসে। নেক্সট, কোন উপন্যাস থেকে অনুশীলন সমিতির নাম পাওয়া যায় আনন্দমঠ? 7, ফেব্রুয়ারি বিপ্লবের পর ফ্রান্সের কে শাসক হয়েছিলেন? এখানে প্রশ্নর অপশনগুলো খুব ট্রিকি ছিল। 1848-এ যখন ফেব্রুয়ারি রেভলিউশন হলো, তখন কিন্তু লুই ফিলিপে, অর্লিয়েন্স বংশীয় লুই ফিলিপের যখন অবসান ঘটে, তখন তারপরেই কিন্তু প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়, যাকে আমরা ফ্রান্সের দ্বিতীয় প্রজাতন্ত্র বলি। সেই প্রজাতন্ত্র বেশ কিছু বছর চলেছিল, সম্ভবত 4 বছর চলেছিল। এবং তারপরে লুই ফিলিপ আসছে 1852 খ্রিস্টাব্দে কিন্তু লুই ফিলিপ কিন্তু ক্ষমতায় আসছে। নেক্সট, নেপোলিয়ন কার সঙ্গে কনকর্ডাট চুক্তি স্বাক্ষর করেন? এটা ধর্মীয় চুক্তি হয়। পোপ সপ্তম পায়াসের সঙ্গে 1801 খ্রিস্টাব্দে কিন্তু স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট, কৃষ্ণদেব রায় কোন বংশের শাসক ছিলেন? উত্তর হবে তুলুফ বংশ বা তুলুপ বংশের শাসক ছিলেন। একটা খুব পপুলার প্রশ্ন ছিল যে মেডিকেল সিস্টেমের মধ্যে এখানে কোনটি দিল্লি সুলতানিতে প্রযোজ্য ছিল? হুইচ পপুলার মেডিকেল সিস্টেম ওয়াজ ইন্ট্রোডিউসড ডিউরিং দ্য সুলতানেট পিরিয়ড? দিল্লি সুলতানের সময় কোন চিকিৎসা ব্যবস্থা ভীষণ প্রচলিত ছিল বা সূত্রপাত হচ্ছিল? উত্তর হবে ইউনানি ব্যবস্থা বা ইউনানি চিকিৎসা, যেটা মধ্যপ্রাচ্যে একটা সময় জনপ্রিয় ছিল। এবং আমরা বিভিন্ন ডকুমেন্ট থেকে দেখি আলাউদ্দিন খলজির সময় কিন্তু এই ইউনানি ব্যবস্থার কথা কিন্তু আমরা পাই এবং অনেক সরকারি হাকিম কিন্তু তিনি নিযুক্ত করেন। নয়, রাষ্ট্রকূট বংশের প্রতিষ্ঠাকে দন্তি দুর্গ। আচ্ছা, নিম্নলিখিতের মধ্যে কে লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না? অবশ্যই ধৈ, জয়দেব এবং হলায়ুধ মিশ্র এরা তিনজনেই কিন্তু লক্ষণ সেনের সমসাময়িক। হলায়ুধ মিশ্র রচনা করেন শেখ শুভদয়া, শেখ শুভদয়া রচনা করছেন। জয়দেব রচনা করছেন গীত গোবিন্দ এবং ধৈ রচনা করছেন এখানে পবনদূত। সুতরাং একটা অপশন যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে কৃত্তিবাস ওঝা, তিনি কিন্তু লক্ষণ সেনের সমসাময়িক ছিলেন না। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন পশুর মধ্যে কোনো হরপ্পার শিলে পাওয়া যায় না? অশ্ব। ঘোড়া সংক্রান্ত কোনো কিছুই হরপ্পার কোনো আমরা শিলে পাই না। নেক্সট, তামিলনাড়ুর ভারতবর্ষের কোন অঞ্চলে সাতবাহন বংশের উত্থান ঘটে? উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। সেই জন্যই পুরাণে সাতবাহনদের বলা হচ্ছে অন্ধ্রভৃত্য।
অন্ধভৃত্য বলা হয়েছে। মুসলিম লীগ 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয় ঢাকার নবাব সলিমুল্লাহ যেখানে ছিলেন। 1792 খ্রিস্টাব্দে শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয় টিপু সুলতান এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে। নিম্নলিখিত মধ্যে কোনটি চোল প্রশাসনের অন্তর্ভুক্ত ছিল না? সভা অবশ্যই ছিল, সমিতি উর নাগারাম ছিল, সমিতিটার কথা আমরা পাই না। 18 কোন বিশাল স্নানাগারটি কোথায় অবস্থিত? অবশ্যই মহেঞ্জোদারো। তবে স্নানাগারের উদাহরণ কিন্তু আমরা হরপ্পাতেও পাই, লোথালেও পাই। কিন্তু গ্রেট বাথ এই ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে মানে সেটা কিন্তু মহেঞ্জোদারোর উত্তর হবে। নেক্সট, কোন সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে সুলতানের বিরোধ লাগে? উত্তর হবে গিয়াসুদ্দিন তুগলক। ভীষণ একটা ডিবেটেবল প্রশ্ন আছে। এই প্রশ্নটা টা কিন্তু এনসিইআরটি যারা ফলো করছে তারা কিন্তু এই উত্তরটা পারার কথা। এনসিইআরটি কিন্তু তে প্রশ্নটা সুন্দর করে লেখা আছে যে গিয়াসুদ্দিন তুগলক শাসনকালে কিন্তু ফিরোজ শাহ এই নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে বিরোধ লাগে এবং একটি কূপ খননকে কেন্দ্র করে কিন্তু নিজামুদ্দিন আউলিয়ার সঙ্গে ফিরোজ শাহ আম এই গিয়াসুদ্দিন তুগলকের সংঘাত গেছিল। এবং যখন গিয়াসুদ্দিন তুগলক সিদ্ধান্ত নেন যে নিজামুদ্দিন আউলিয়ার দরগা আক্রমণ করবেন, তখন কিন্তু বিখ্যাত একটা ডায়ালগ দেন গিয়াসুদ্দিন তুগলক যে, "দিল্লি আবি দুরহন্ত।" দিল্লি এখন অনেক দূর। দিল্লি এখন উনার থেকে অনেক দূরে আছে। এরপর তিনি বাংলার বিদ্রোহ দমনে গিয়াসুদ্দিন তুগলক ব্যস্ত হয়েছেন। এরপরে যখন দিল্লি আসেন তখনই নাকি সামনে ওর ছেলে মারা যায় এবং কোনো কারণে তিনি নিজামুদ্দিন আউলিয়ার দরগার আক্রমণ করতে পারেননি এবং আল্টিমেট তিনি যে তুগলকাবাদ শহরটি নির্মাণ করতে চান সেটাও কিন্তু শুকনো হয়ে নষ্ট হয়ে যায়। আচ্ছা, নিম্নলিখিতের মধ্যে কে আর্যদের আদি বাসস্থান নিয়ে কথা বলছে? উত্তর হচ্ছে প্রশ্ন অনুযায়ী হবে বালগঙ্গাধর তিলক। কিন্তু বিবেকানন্দ এবং আ অ্যানি বেসান্ত এরা দুজনেই কিন্তু আর্যদের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব দিয়েছেন তার বিভিন্ন বইতে। যেমন ইন্ডিয়ান অরিজিন ভারতবর্ষের উৎপত্তি যেটা নিয়ে বলছেন। বালগঙ্গাধরের তিলকের যে থিওরি সেটা হচ্ছে আ যে নর্ডিক রিজিয়ন বা আম পৃথিবীর মেরুর একটা থিওরি দেন যে যেখানে ৬ মাস দিন ৬ মাস রাত্রির কথা বলা হয়েছে সেটাকে নিয়ে। ১৯৩৯ খ্রিস্টাব্দে ১৯৩৯ খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন? উত্তর হচ্ছে ফরওয়ার্ড ব্লক। কংগ্রেস থেকে বেরিয়ে আসার পরে তিনি তৈরি করেছে। ১৯৩৬ খ্রিস্টাব্দে ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টিকে প্রতিষ্ঠা করেন। উত্তর হচ্ছে বি.আর. আম্বেদকর। উত্তর হবে ক্যাপ্টেন মোহন সিং। ক্যাপ্টেন মোহন সিং কিন্তু আম মানে মানে সেরকম কিন্তু উনি লালকেল্লা যে বিচার সেখানে সম্মুখীন হননি। এবং বলা হয় যে উনি যে সমস্ত ক্যাশ যে আজাদিন ফৌজির ট্রেজার সেইটাই কিন্তু তিনি সামলাতেন এবং কেন তিনি সম্মুখীন হন এই বিষয়টা আমারও নিজে ঠিক ক্লিয়ার না। ২৪ দ্য ইন্ডিয়ান মুসলমান গ্রন্থটি কার লেখা? উত্তর হচ্ছে ডব্লিউ হান্টার। নেক্সট, কোন রাজার পৃষ্ঠপোষকতায় সাঁচি স্তূপ নির্মিত হয়? অশোক। কোন লেখ্য থেকে আমরা কলিঙ্গরাজ খারবেলের কথা জানতে পারি? হাতিগুম্ফা ইনস্ক্রিপশন বা হাতিগুম্ফা লেখ। আচ্ছা, কোন মুঘল শাসকের নামে ফতেহাবাদে একটি মসজিদ আছে? উত্তর হচ্ছে হুমায়ুন মসজিদ বা হুমায়ুনের নামে। দিল্লির সুলতানের প্রকৃত স্থপতি কাকে বলা হয়? ইলতুৎমিশ। নেক্সট, নিম্নলিখিতর মধ্যে কে স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিল না? রাজেন্দ্র প্রসাদ। প্রথম থেকে একদম কট্টরপন্থী কংগ্রেস নেতৃত্ব। কেলকার একদম প্রথম থেকে কিন্তু স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন এবং মতিলাল নেহেরু ভীষণ ভালো একজন বন্ধুও ছিলেন বটে। দিল্লির কোন সুলতান দেবগিরি থেকে তার রাজধানী স্থানান্তর করেন? উত্তর হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। নেক্সট, সার্ভেন্ট ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সার্ভেন্ট ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে। ১৯০৫ খ্রিস্টাব্দে কিন্তু প্রতিষ্ঠিত হয়। শশাঙ্কের রাজধানী কি ছিল? কর্ণসুবর্ণ। নেক্সট, মহাবীরের প্রতীক কি ছিল?
উত্তর হচ্ছে সিংহ। তারপর হচ্ছে ১৯১১ খ্রিস্টাব্দে কোন চুক্তির মাধ্যমে তুরস্ক ইটালিকে ত্রিপলি ছেড়ে দেয়? উত্তর হবে লৌসান বা লওসানের চুক্তি। এই চুক্তির মাধ্যমে কিন্তু তুরস্ক ইটালিকে ত্রিপলিটা ছেড়ে দেয়। রানা প্রতাপের পিতার নাম? খুব সহজ প্রশ্ন, রানা সংগ্রাম সিংহ। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটার সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণটি ছিল সেটা কি? অনেকেই বলছে ইটালির হস্তক্ষেপ বা শৈর সংকট, অনেকেই বলছে। আমার এই ব্যক্তিগত মনে হয় জার্মানির ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রথম মতপার্থক্য দেখা যায়। প্রথম যে বিষয়টা নিয়ে একদম সংঘাত লাগে সেটা হচ্ছে বার্লিন। বার্লিনে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন রাশিয়া একাধিকবার যুদ্ধে হারছিল প্রথম দিকে। যখন মিত্রশক্তির কাছে সাহায্যের আবেদন জানায় তখন কিন্তু তারা অগ্রাহ্য করে। এবং পরবর্তীকালে যখন পাশা উল্টে যায় তখন রাশিয়ার লাল ফৌজ দ্রুত গতিতে বার্লিনের দিকে প্রবেশ করতে থাকে, অর্থাৎ জার্মানির দিকে। এবং প্রথম কোল্ড ওয়ার কিন্তু ওই কারণেই লাগে, বার্লিনে কোন শক্তি আগে পৌঁছায়? পূর্ব দিক থেকে রাশিয়া আগে পৌঁছয়, না পশ্চিম দিক থেকে মিত্রশক্তি ইংল্যান্ড, ফ্রান্স এবং ইউএসএর যে মিলিত শক্তি তারা আগে পৌঁছয়? এই নিয়েই কিন্তু প্রথম একটা নিজেদের মধ্যে সংঘাত দেখা যায় এবং পরবর্তীকালে বার্লিন ক্রাইসিস আমরা জানি। নেক্সট প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের পরে কোন কমিশন বা মিশন ভারত এসেছিল? এটা অনেকেই একটু গন্ডগোল করছে। ১৯৪২-এ কিন্তু ক্রিপস আসছে, আর 46-এ কিন্তু ক্যাবিনেট আসছে। আর সাইমন কমিশন তো 28-এ, এবং হান্টার কমিশন, মানে ইন্ডিয়া আসছে সাইমন কমিশন 1928-এ। আর হান্টার কমিশন তো অনেক আগে। আচ্ছা, এখন অনেকেই ভুল করছে, যেহেতু ৪২-এ ক্রিপস মিশন, তার সঙ্গে ভারত ছাড়ো আন্দোলন কিন্তু মিশিয়ে ফেলছে। ক্রিপস মিশনের ব্যর্থতার অন্যতম কারণ কিন্তু ছিল ভারত ছাড়ো আন্দোলন। ক্রিপস মিশন ব্যর্থ হচ্ছে এবং সেই কারণটাকেই ধরে কিন্তু ভারত ছাড়ো আন্দোলনের যে প্রেক্ষাপট সেটা অনেকটা হয়েছিল। সুতরাং এখানে একটু ট্রিকি প্রশ্ন ছিল। সুতরাং এই উত্তরটা হবে কিন্তু ১৯৪৬ খ্রিস্টাব্দে মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন। সীমান্ত গান্ধী কাকে বলা হয়? খুব কমন প্রশ্ন, খান আব্দুল গফ্ফর খান। প্যারিস শান্তি সম্মেলনে কটি দেশ উপস্থিত ছিল? ৩২টি। ১৭৫৭ খ্রিস্টাব্দে সিরাজদৌল্লা কোন ব্রিটিশ বাণিজ্য কুঠি আক্রমণ করে? বেশ গন্ডগোলের প্রশ্ন, জানি না আমরা এই প্রশ্নের উত্তর কী হবে। কারণ ১৭৫৬ খ্রিস্টাব্দে কিন্তু যে কটা আমি বই দেখলাম, বিশেষ করে অনিরুদ্ধ রায়ের যে বই, সেখানেও লেখা আছে ১৭৫৬ খ্রিস্টাব্দে প্রথম এপ্রিল মাসে সম্ভবত কাশিমবাজার কুঠি কিন্তু আক্রমণ করেছিলেন সিরাজদৌল্লা। ৫৭ একদম প্রথমে কিন্তু কলকাতার দিকে আসছে। সুতরাং এই উত্তরটা কিন্তু বেশ কনফিউশন আছে, আমরা নিজেরাও জানি না যে এসএসসি কি উত্তর নেবে। নেক্সট, আ নেশন ইন মেকিং বিখ্যাত গ্রন্থ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। নিম্নলিখিত হরপ্পা সভ্যতাগুলির মধ্যে কোথায় পোতাশ্রয় বা ডকইয়ার্ড উপস্থিত ছিল? উত্তর হচ্ছে লোথাল। জার্মানি ঐক্য সাধনে বিসমার্কের কৌশলকে কি বলা হয়? রিয়েল পলিটিক। কুলটুর ক্যাম্প নয়, যেটা ক্যাথলিকদের ক্ষেত্রে কুলটুর ক্যাম্প ছিল। লেবেনশ্রোম আমরা পরবর্তীকালে হিটলার প্রয়োগ করছি, এবং ব্লিটজক্রিগ হচ্ছে হিটলারের একটি যুদ্ধ পদ্ধতি, যেটা দিয়ে হিটলারের জার্মান বাহিনী দ্রুত গতিতে কোনো একটি দেশে প্রবেশ করে সেটাকে দখল করত। নিম্নলিখিতগুলির মধ্যে কে সোমপ্রকাশ সংবাদপত্রের সঙ্গে জড়িত ছিলেন? উত্তর হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর সঙ্গে আরেকজন এটা ১৮৫৮-এ পত্রিকাটি হয়, এবং এটার সঙ্গে আরেকজন বিখ্যাত বাঙালি যুক্ত ছিলেন। তার নাম ছিল দ্বারকানাথ বিদ্যাভূষণ। দ্বারকানাথ বিদ্যাভূষণ কিন্তু এই সোমপ্রকাশের সঙ্গে অন্যতম জড়িত ছিলেন। শাহজাহান তার কোন ছেলেকে শাহ ইকবাল উপাধি দিয়েছে? উত্তর হচ্ছে দারা শিকো। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? ১৮৭৫ খ্রিস্টাব্দে, স্যার সৈয়দ আহমেদ খান। বাহমনি রাজ্যে রাজধানী কোথায় ছিল এবং কোথায় পরবর্তীকালে ট্রান্সফার হয় বা পরিবর্তন করা হয়? গুলবর্গা আগে ছিল, পরে বিদারে কিন্তু হয়েছিল। তুর্কি ভাষায় ইলতুৎমিশ শব্দের অর্থ সাম্রাজ্যের শাসন পালনকর্তা, বা যে সাম্রাজ্যকে রক্ষা করছে সেইটা।
কোন বছর আকবর প্রথমবারের জন্য জিজিয়া কর বিলোপ করেন? ১৫৬৪ খ্রিস্টাব্দে চিতোর আক্রমণের পর যখন কিন্তু তিনি ৩ টে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছেন। ১ নম্বর হচ্ছে হিন্দুদের ওপর তীর্থযাত্রা বিলোপ, তারপর হচ্ছে জিজিয়া করকে তিনি আম আ আ বিলোপ করছেন এবং যুদ্ধবন্দীদের কম্পালসারি ইসলাম ধর্মে পরিবর্তনের জন্য যে নিয়ম ছিল সেটাকেও কিন্তু তিনি বন্ধ করছেন। খানোয়ার যুদ্ধ কত হয়েছিল? খুব সহজপূর্ণ ১৫২৭। ঔরঙ্গজেব দাক্ষিণাত্য কোন শিয়া রাজ্য অধিকার করেন? বিজাপুর। বিজাপুর এবং গোলকোন্ডা ছিল। কোন বছরে স্বামী বিবেকানন্দ তার শিকাগো বক্তৃতা করেন? ১৮৯৩ খ্রিস্টাব্দে। নেক্সট, কোন আইনে সতীদাহ প্রথা বিলোপ হচ্ছে? ১৮২৯ খ্রিস্টাব্দে রেগুলেশন 17 উইলিয়াম বেন্টিং এর কিন্তু তত্ত্বাবধানে এটা হয়েছিল। আচ্ছা, গুপ্ত পতনে কোন শক্তির উত্থান ঘটে বা উল্লেখযোগ্য ছিল? পল্লব হবে, হবে না বলব না। কিন্তু আমার কাছে উত্তর কিন্তু চালুক্য হবে। কারণ আ যদি আমরা দেখি যে পতনের পর চালুক্য এবং পল্লবরা দুটো গুরুত্বপূর্ণ শক্তি ছিল। কিন্তু প্রশ্ন বলেছে পতনে কোন শক্তির উল্লেখযোগ্য ভূমিকা ছিল? বা কাদের জন্য গুপ্ত সাম্রাজ্য পতন ঘটে? উত্তর হচ্ছে হুন। হুন আক্রমণে কিন্তু গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে। নেক্সট, ১৮৮৩ খ্রিস্টাব্দে বিপ্লবে ফ্রান্সের শাসক কে ছিলেন? উত্তর হচ্ছে লুই ফিলিপ। লুই ফিলিপ কিন্তু ১৮০০ বিপ্লবের পরে ফ্রান্সের শাসক হচ্ছে। এর আগে ১০ম চার্লসকে সরিয়ে। নেক্সট, মধ্যযুগে বাংলার কোন কবি গুণরাজ খাঁ উপাধি পান? উত্তর হচ্ছে মালাধর বসু। নেক্সট, দ্বিতীয় বৌদ্ধ সংহতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে বৈশালীতে হয়েছিল এবং এটা হয়েছিল আনুমানিক ৩৮৩ খ্রিস্টপূর্বাব্দে। এই সময়কালে হয়েছিল এবং এই সময় রাজা ছিলেন কালাশোক। কালাশোক কিন্তু এই সময়কালে গুরুত্বপূর্ণ শাসক ছিলেন এবং তার তত্ত্বাবধানেই কিন্তু হয়েছিল এবং এই বৌদ্ধ সংগঠির প্রেসিডেন্ট যে ছিল সেটা ছিল সব্যকামী। দ্য সোশ্যাল ক্যান্ট্যাক্ট বিখ্যাত গ্রন্থ জে রুশো। কোন দিনকে বঙ্গভঙ্গের সময় অরন্ধন দিবস পালন হয়? ১৬ই অক্টোবর ১৯০৫। বাঙালি মেয়েরা রাখি বন্ধনের সাথে সাথে অরন্ধন দিবস পালন করে। গ্যাস্টিনের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? অস্ট্রিয়া প্রাশিয়ার মধ্যে যে চুক্তি হয় তার ফলশ্রুতি হিসাবে আমরা দেখছি যে গ্যাস্টিনের সন্ধি হয় ১৮৬৫ খ্রিস্টাব্দে। এই গেল সমস্ত প্রশ্ন এবং তার আনুমানিক এবং এইগুলি উত্তর হবে এবং প্রশ্ন আসি যে কাট অফ। যারা একেবারে ফ্রেশার ক্যান্ডিডেট, ফ্রেশার্স যাদের যদি আমরা বলি, ফ্রেশার্সদের জন্য কিন্তু অবশ্যই ৫৫ থেকে ৫৬ নো ডাউট সেফ স্কোর হবে। যারা 56 প্লাস আছে তাদের জন্য 100%, 55 টু 56 আছে। আসলে পশ্চিমবঙ্গের কোনো পরীক্ষাতেই কাট অফকে প্রপারলি জাজ করা অত্যন্ত কঠিন, স্পেশালি এসএসসিতে। কারণ এখানে কিন্তু প্রপার কোনো ইনস্ট্রাকশন থাকে না। যে সিট যদি একটা হয় তাহলে ১০ জনকে ডাকা হবে ইন্টারভিউতে। এরকম কোনো প্রপার সিস্টেম নেই। আ বা এবার কারা ই এও এর জন্য এক্সপেরিয়েন্স এর জন্য অনেকে ১০ নম্বর যে পাচ্ছেন আগেকার ক্যান্ডিডেটরা বা যারা স্কুলে পার্ট টাইম করছেন তারাও যদি ১০ নম্বর পায় সেখানে ক্যালকুলেশন কি হতে পারে? এটা কিন্তু কেউই জানে না। বা কতজন পার্ট টাইমার বা স্কুলে যারা পার্ট টাইম করছেন তারা পরীক্ষা দিচ্ছেন এই তথ্যও কিন্তু নেই। সুতরাং তাও বলা যায় 55 টু 56 যারা জেনারেল ক্যান্ডিডেট আম ফ্রেশার তাদের জন্য সেফ স্কোর এবং যারা পুরাতন ক্যান্ডিডেট তাদের জন্য নো ডাউট 51 বা 50 টু 51 বা 51 যদি কেউ পায় এনাফ। কারণ তাদের সঙ্গে প্লাস ১০ নম্বর তারা যোগ হচ্ছেই। এটা 100% হচ্ছে। 61 করে তারা অনেকটা এগিয়ে থাকবে কিন্তু। এটুকুই গেল আমার আজকে এনালিসিস। এর বাইরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তা নিঃসন্দেহে কমেন্ট বক্সে জানান। আমি নিশ্চয়ই উত্তর দেব। ধন্যবাদ।